হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। আমরা পড়ছি দীর্ঘ বস্তুর ঘূর্ণন এবং আগের দিন আমরা পড়েছি দ্বন্দ্ব কী এবং টর্ক কী। তো আমরা রৈখিক গতির ক্ষেত্রে আমরা কি বলি, যে যখন কোনো একটি বস্তুর ওপরে একটি বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুতে কি তৈরি হয়, একটা ত্বরণ তৈরি হয় এবং সেই ত্বরণের মান হচ্ছে F সমান ma। তাহলে ত্বরণের মান আমি লিখতে পারি যে F/m। এইভাবে আমরা কি হয়, বস্তুর রৈখিক ত্বরণ আমরা ব্যাখ্যা করে থাকি। তাহলে রৈখিক ত্বরণ হচ্ছে যে কোনো বস্তুর ওপর যদি আমি একটি বল প্রয়োগ করি তার সাথে যদি আমি তার বস্তুর ভরকে ভাগ করে দিই তাহলে পরে আমি কি বস্তুর মধ্যে কতটা রৈখিক ত্বরণ সৃষ্টি হলো সেটা আমরা বার করতে পারি। আজকে আমরা পড়ব যে টর্ক আর কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক কী। মানে এখানে ছিল বল আর রৈখিক ত্বরণের মধ্যে সম্পর্ক। আজকে আমরা দেখব যে টর্ক আর কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক কী। এবার যখন একটা বস্তু আছে, এরকম একটা বিস্তৃত বস্তু আছে বা ধরো এরকম একটা দণ্ড আছে, এখানে দুটি বল প্রয়োগ করছে, একটি হচ্ছে F এদিকে প্রয়োগ করছে আর F এদিকে প্রয়োগ করছে। F হচ্ছে সমান, বিপরীতমুখী এবং সমান্তরাল। তাহলে এই দুটি বল হচ্ছে সমান, বিপরীতমুখী এবং সমান্তরাল, এবং কোনো একটি বিন্দু ধরো ও এর সাপেক্ষে যে টর্ক হবে, মানে এই যে এফ বলটা এটা ঘোরাবে এই দিকে আর এই এফ বলটা ঘোরাবে এই দিকে। তাহলে এই দুটি বল আর তাদের মধ্যে যে এই যে দূরত্ব এবি দূরত্ব, তাহলে এটাকে এবিকে বলা হয় এই দ্বন্দ্বের বাহু, আর এফ বল দুটিকে একসাথে বলা হয় দ্বন্দ্ব। তাহলে এই যে দ্বন্দ্ব বল বা যুগ্ম বল এটা এবং এই যে দ্বন্দ্বের যে বাহু এবি, এই দুটো রাশি মিলিয়ে বস্তুর মধ্যে যে ভেক্টর রাশি তৈরি করে, যেটার জন্য বস্তুর মধ্যে ঘূর্ণন প্রবণতার সৃষ্টি হয়, সেটাকে বলা হয় টর্ক। তাহলে টর্ক হচ্ছে যে কোনো বস্তুর মধ্যে যে এরকম একটি যদি দ্বন্দ্ব কাজ করে, মানে দুটি বল এইভাবে একটা বল দুটো বল সমান, বিপরীতমুখী এবং সমান্তরাল বল কাজ করছে কিন্তু ভিন্ন ক্রিয়ারেখা বরাবর। তাহলে যে দুটি ভিন্ন ক্রিয়ারেখা বরাবর কাজ করছে, দুটি সমান্তরাল এবং বিপরীতমুখী বল, তাহলে বস্তুর মধ্যে কি হচ্ছে, যে একটি মানে ঘূর্ণন প্রবণতার সৃষ্টি হচ্ছে, যে বস্তুটি ঘুরতে পারছে। কারণ হচ্ছে যে তার মধ্যে একটা এই যে বল দুটি যে দ্বন্দ্ব যাকে বলছি তার একটা ভ্রামক থাকছে কোনো একটি বিন্দুর সাপেক্ষে, সেই ভ্রামকের জন্যই বস্তুটা ঘুরছে। সেই দ্বন্দ্বের ভ্রামককেই বলা হয় টর্ক। তাহলে আমরা আগের দিন এই টর্ক সম্পর্কে জেনেছি। এবার ধরো আমরা দেখব যে এই টর্ক আর এই টর্কের ফলে কি হবে, যেহেতু একটা টর্ক কাজ করছে তাহলে বস্তুটা ঘুরবে এবং তার মধ্যে কি হবে, একটা ত্বরণ সৃষ্টি হবে। মানে ঘোরার ত্বরণ বা ঘূর্ণনের যে ত্বরণ, সেটাকে আমরা কি বলি, কৌণিক ত্বরণ বলা হয়। যখন একটা বস্তু আবর্ত গতি করে তখন তার মধ্যে কি ত্বরণ থাকে, সেটাকে হচ্ছে কৌণিক ত্বরণ, যেটাকে আমরা আলফা দিয়ে ব্যাখ্যা করি। আর টর্ক হচ্ছে দ্বন্দ্বের ভ্রামক, যেটাকে আমরা টাউ দিয়ে ব্যাখ্যা করি। তাহলে আমাকে বার করতে হবে এই টাউ আর আলফা কিভাবে নিজেদের মধ্যে নির্ভরশীল, সেটা আমরা দেখব। তো সেই জন্য আমরা কি করব, যে ধরো যে আমার কাছে একটা বস্তু আছে, এই হচ্ছে আমার একটা বস্তু ধরো, এবং আমার কোনো একটা অক্ষ আছে, এই হচ্ছে আমার একটা অক্ষ ধরো, এটা এবি অক্ষ। এর সাপেক্ষে এই বস্তুটার নাম ধরো পি কিউ আর, বস্তুটার নাম হলো পি কিউ আর, এবং এই অভিঅক্ষের সাপেক্ষে কি করছে, এইভাবে ঘুরছে। তাহলে এই যে ঘুরছে, তাহলে সেক্ষেত্রে আমি ধরলাম যে কৌণিক বেগ হচ্ছে ধরো ওমেগা হচ্ছে কৌণিক বেগ, আর এ একটা ত্বরণ নিয়ে ঘুরছে, তাই সেই ত্বরণকে আমি বললাম যে আলফা, এবং এটা হচ্ছে ধরো মানে সমকৌণিক ত্বরণ বলা হচ্ছে, সমকৌণিক ত্বরণ, মানে আলফা হচ্ছে কনস্ট্যান্ট, আলফা চেঞ্জ হচ্ছে না, তাই সমকৌণিক ত্বরণ নিয়ে কি করছে, এটা ঘুরছে কোন অক্ষের সাপেক্ষে, এবি অক্ষের সাপেক্ষে। তাহলে দেখো যে যখন এটা ঘুরছে তখন কি হচ্ছে, এবার এই যে বস্তুটা আছে, পিকিউআর বস্তু আছে, এর মধ্যে অসংখ্য বিন্দুকণা আছে, এরকম অসংখ্য বিন্দুকণা আছে। এবার আমি ধরে নিলাম যে কোনো একটা বিন্দু ধরো এইখানে, এই বিন্দুটার ভর হচ্ছে m1, এই বিন্দুটার ভর হচ্ছে ধরো m2,
এটা হচ্ছে M3, এরকম অসংখ্য বিন্দু আছে। এবার দেখো যে ঘূর্ণন অক্ষ থেকে তাদের দূরত্ব কত। তাহলে এই ঘূর্ণন অক্ষ থেকে M1 এর দূরত্ব ধরো R1, M2 এর দূরত্ব হচ্ছে ধরো R2, আর M3 এর দূরত্ব হচ্ছে R3। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে R1 হচ্ছে ছোট R2 আর R3 থেকে। তার মানে যে ঘূর্ণন অক্ষ থেকে প্রতিটি বস্তুকণার দূরত্ব কিন্তু সমান নয়, প্রতিটি বস্তুকণার দূরত্ব কিন্তু সমান নয়। এবার আমরা জানি যে রৈখিক ত্বরণ যদি বার করি এক্ষেত্রে, তাহলে রৈখিক ত্বরণ কত হবে? রৈখিক ত্বরণ সমান কত হয়, যে এ সমান হচ্ছে আর গণিত হচ্ছে আলফা হয়, তাই তো? আমরা জানি এটা যে এ সমান আর আলফা। তাহলে আলফা যদি সমকৌণিক ত্বরণ হয়, মানে এটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আর দেখো এই M1, M2, M3 প্রত্যেকটি বস্তুকণার জন্য আর কিন্তু আলাদা। তাই প্রত্যেকটি বস্তুকণার রৈখিক ত্বরণ কিন্তু আলাদা হবে। তাদের কৌণিক ত্বরণ একই, আলফা একই, কিন্তু তবুও রৈখিক ত্বরণ কিন্তু আলাদা। তাহলে যদি আমি বার করি রৈখিক ত্বরণ, তাহলে দেখো যে ধরো M1 এর রৈখিক ত্বরণ হচ্ছে A1, তাহলে A1 সমান কত হবে? R1 গণিত আলফা। সেরকমভাবে A2 মানে M2 যে ভরের যে বস্তুকণা তার ত্বরণ রৈখিক ত্বরণ কত হবে? A2 সমান হচ্ছে R2 গণিত আলফা। আর A3 যে M3 ভরের বস্তুকণার রৈখিক ত্বরণ কত হবে? A3 সমান হবে R3 আলফা। এবার আমি যদি রৈখিক ত্বরণ পাই, তাহলে তার উপর কত বল প্রযুক্ত হচ্ছে? F সমান ma। তাহলে এই M1 ভরের বস্তুর উপর বল কত প্রয়োগ করছে? F1 সমান হচ্ছে M1 ইন্টু A1। তাহলে আমি লিখতে পারি M1 R1 আলফা। সেরকমভাবে এই A2 যে বস্তু বা M2 যে বস্তু তার উপর বল কত প্রয়োগ করছে? F2। F2 সমান হচ্ছে M2 A2। তাহলে লিখতে পারি M2 R2 আলফা। সে একইভাবে M3 ভরের উপর বল কত প্রয়োগ করছে? F3 সমান হচ্ছে M3 A3। তার মানে হচ্ছে M3 R3 আলফা। তাহলে আমি পেয়ে গেলাম যে এই বস্তুকণার উপর কতটা বল প্রয়োগ হচ্ছে। M1 এর উপর F1 কাজ করছে, M2 এর উপরে কত কাজ করছে? F2, আর M3 এর উপর কত বল কাজ করছে? সেটা হচ্ছে F3। তাহলে দেখো এই হচ্ছে আমার অক্ষ ছিল। এই অক্ষ থেকে তাহলে M1 এর উপর F1 কাজ করছে, M2 এর উপর F2 কাজ করছে, M3 এর উপর F3 কাজ করছে। তাহলে এই অক্ষের সাপেক্ষে তার ভ্রামক কত হবে? তাহলে এই AB অক্ষের সাপেক্ষে এর ভ্রামক হবে F1 গণিত হচ্ছে এই যে দূরত্ব R1, তাহলে বলের ভ্রামক। তাহলে এই AB অক্ষের সাপেক্ষে এই M1 এর উপর বলের ভ্রামক হচ্ছে যদি G1 হয়, এটা হচ্ছে বলের ভ্রামক। তাহলে বলের ভ্রামক G1 সমান কত হবে? R1 গণিত হচ্ছে F1। সেরকমভাবে এই M2 এর ওপরে বলের ভ্রামক কত হবে? M2 এর বলের ভ্রামক G2 সমান কত হবে? যে বস্তুর ওপর প্রযুক্ত বল F2 গণিত হচ্ছে এই ঘূর্ণাক্ষ থেকে দূরত্ব, সেটা হচ্ছে R2। তাহলে সেটা হচ্ছে R2। সেরকমভাবে এই M3-র মধ্যে বলের ভ্রামক কত হচ্ছে? M3 সমান হচ্ছে বল F3 কাজ করছে ইন্টু হচ্ছে এই যে দূরত্ব ঘূর্ণাক্ষ থেকে দূরত্ব, সেটা হচ্ছে R3। তাহলে তুমি বুঝতে পারলে যে F1, F2, F3 কিন্তু আলাদা, কারণ হচ্ছে এদের রৈখিক ত্বরণ আলাদা। সেই রৈখিক ত্বরণ আলাদা হলে তাদের উপর যে প্রযুক্ত বল সেটা হচ্ছে আলাদা। আর বলের ভ্রামক কত হচ্ছে? যে বস্তুর উপর যে প্রযুক্ত বল গণিত হচ্ছে ঘূর্ণাক্ষ থেকে দূরত্ব, সেটা হচ্ছে ভ্রামক। তাহলে এবার আমরা যখন পড়েছি যে টর্ক বলতে আমরা কি বুঝি? টর্ক বলতে বোঝায় যে বস্তুর উপর মানে যে বস্তুকণাগুলো আছে, একটা বস্তুর মধ্যে যত বস্তুকণা আছে তাদের প্রত্যেকের যে ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি, সেটাই হচ্ছে টর্ক। সেটাই হচ্ছে টর্ক। তাহলে মানে হচ্ছে আমি বলতে পারি টর্ক সমান হচ্ছে G1 প্লাস G2 প্লাস G3, এবং যত আরও মানে শুধুমাত্র তো M1 M2 M3 নেই, আরও আছে M4 M5 দিয়ে পুরো বস্তুটা কী আছে? অসংখ্য বস্তুকণা দিয়ে গঠিত। তাই আমি লিখতে পারি যে টর্ক টাও সমান হচ্ছে G1 প্লাস G2 প্লাস G3 প্লাস হচ্ছে এইভাবে মোট। তাহলে সমান আমি লিখতে পারি, দেখো যে G1 আমি কি পেয়েছি? R1 F1, G2 কত পেয়েছি? R2 F2, G3 কত পেয়েছি? R3 F3। তাহলে দেখো F1 এর মান আমি জানি, F1 আমি বার করেছি, সেমন M1 R1 আলফা। তাহলে R1 গণিত হচ্ছে M1 R1 আলফা প্লাস R2 গণিত হচ্ছে M2 R2 আলফা প্লাস R3 হচ্ছে M3 R3 আলফা। তাহলে আমি দেখো পেয়ে গেলাম
যে m1 দেখো r1 স্কোয়ার আলফা প্লাস m2 r2 স্কোয়ার আলফা প্লাস m3 r3 স্কোয়ার আলফা। তাহলে দেখো এখানে আলফা যদি আমি কমন নিয়ে নিই তাহলে আমি লিখতে পারি এইভাবে যে m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার প্লাস m3 r3 স্কোয়ার প্লাস ডট ডট ডট, এখানে অনেকগুলো আছে কারণ শুধুমাত্র m1 m2 m3 নেই, আরও অনেকগুলো আছে, তো ইন্টু হচ্ছে আলফা। তাহলে দেখো এই যে ভেতরে একটা থেকে গেল যে m1 স্কোয়ার m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার m3 r3 স্কোয়ার, দেখো এটা একটা প্যাটার্ন নিয়ে চলছে, মানে যে m r স্কোয়ারের প্যাটার্ন, এবং এক এক করে বসিয়ে দাও। মানে আমি একটা যদি আই বসিয়ে দিই তাহলে mi r স্কোয়ার এবং সামেশান আই নিয়ে নিই, আই যেখানে হচ্ছে 1 থেকে হচ্ছে ইনফিনিটি, তাহলে এটা বোঝাচ্ছে যে এই পুরো রাশিটা বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে সামেশান mi r স্কোয়ার, সামেশান mi r স্কোয়ার, এইটা হচ্ছে পুরো রাশিটা বোঝাচ্ছে, ইন্টু হচ্ছে আলফা। এই সামেশান mi r স্কোয়ারকে আমরা লিখবো ধরো ক্যাপিটাল আই, তাহলে আমি পেলাম আই গণিত আলফা। এই ক্যাপিটাল mi স্কোয়ার, এই আই সমান হচ্ছে সামেশান আই ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি mi r স্কোয়ার। এইটা হচ্ছে তোমার হচ্ছে বলা হয় বস্তুর জড়তা ভ্রামক, জড়তা ভ্রামক, বা ইংরেজিতে বলা হয় মোমেন্ট অফ ইনার্সিয়া, মোমেন্ট অফ ইনার্সিয়া, বস্তুর জড়তা ভ্রামক। জড়তা ভ্রামক বলতে আমরা কি বুঝি, দেখো এর মধ্যে কি আছে যে আই সমান হচ্ছে দেখো m r স্কোয়ার, m r স্কোয়ার, m r স্কোয়ার মানে কি যে একটা বস্তু আছে m, আর r হচ্ছে এই ঘূর্ণাক্ষ থেকে দূরত্ব। তাহলে এই তোমার যদি এবি অক্ষ হয় তাহলে একটা বস্তু m সেটা হচ্ছে এই এবির সাপেক্ষে কী হচ্ছে ঘুরছে এইভাবে, তার ফলে এর মধ্যে তাহলে এই m যেটা ঘুরছে আর r যেটা হচ্ছে ও ঘূর্ণাক্ষ থেকে দূরত্ব তার স্কোয়ার, তাহলে m গণিত r স্কোয়ার, এইটাই বলছে বস্তুর জড়তা ভ্রামক। এবার যখন একটা বস্তু বিস্তৃত বস্তু আছে, মানে শুধুমাত্র একটা বস্তুকণা নেই, এরকম মানে পুরো একটা বস্তুটা অসংখ্য বস্তুকণা দিয়ে গঠিত, তখন তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা বস্তুকণার যে m r স্কোয়ার বার করে আমি তাকে বীজগাণিতিক সমষ্টি বার করছি, সামেশান মানে বীজগাণিতিক সমষ্টি, যেটা m1 r স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার আমি বলছি না, যে যোগ করে দিচ্ছি প্রত্যেকটার। তাহলে একটা ঘূর্ণাক্ষের সাপেক্ষে প্রত্যেকটা বস্তুকণা যে m1 এর, m2 m3 m4 প্রত্যেকটার কি করছি আমি মানে এই m r স্কোয়ার এই জিনিসটা যোগ করে আমি কি পাচ্ছি, যে এটি পুরো বস্তুটার টোটাল যে জড়তা ভ্রামক সেটা আমি বার করছি, সেইটা হচ্ছে সামেশান m r স্কোয়ার আমি বলতে পারছি। এইটা হচ্ছে বস্তুর জড়তা ভ্রামক। এবার যেহেতু এখানে দেখো m r স্কোয়ারের মধ্যে কি আছে, বস্তুর ভর আছে, বস্তুর ভর আছে, আর হচ্ছে ওই ঘূর্ণাক্ষ থেকে দূরত্ব, মানে কতটা দূরত্ব, মানে কোনো একটা বস্তুকণা এই ঘূর্ণাক্ষ থেকে কতটা দূরে আছে, আর গণিত হচ্ছে বস্তুর ভর কত, সেটাই হচ্ছে m, আর যেটা আছে তার যদি স্কোয়ার নিয়ে নিই তাহলে m r স্কোয়ার হচ্ছে এই বস্তুকণার জড়তা ভ্রামক। এইভাবে যখন পুরো বস্তুটা নিচ্ছি তখন বস্তুরা যদি সমগ্র ভর যদি ক্যাপিটাল M হয়, আর যদি তার ধরো আমি বললাম যে মানে সমগ্র ভর যদি হয় m, আর প্রত্যেকটার যদি এরকমভাবে m1 m2 m3 হয়, তাহলে আমি সমষ্টি যদি করি তাহলে পরে সামেশান m r স্কোয়ার যদি হয়, যে প্রত্যেকটার স্থানাঙ্ক যে 1 2 3 করে এরকমভাবে সেটাকে যদি আই দিয়ে লিখি, তাহলে mi r স্কোয়ার তার যোগফল করলেই, মানে প্রত্যেকটার যে এইভাবে m1 r স্কোয়ার m2 r2 স্কোয়ার করে তার যোগফল করলেই আমি কি পাচ্ছি, এই বস্তুটার টোটাল জড়তার ভ্রামক পাচ্ছি, আই সমান হচ্ছে সামেশান mi r স্কোয়ার আমি পাচ্ছি। তাহলে বস্তুর জড়তা ভ্রামক হচ্ছে আই সমান হচ্ছে সামেশান mi r স্কোয়ার। তাহলে এই যে জড়তা ভ্রামক সেটা আমরা কিভাবে পেলাম, যে টর্ক সমান দেখো, তাহলে আমি বার করলাম টর্ক সমান হচ্ছে আই গণিত আলফা। তাহলে আই সমান লিখতে পারি দেখো টর্ক বাই আলফা, টর্ক বাই আলফা। তার মানে কোনো বস্তুর মধ্যে যে অতটা দ্বন্দ্ব কাজ করে, দ্বন্দ্বের ভ্রামক কাজ করে, তাকে যদি আমি তার কৌণিক ত্বরণ দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাবো, জড়তা ভ্রামক পাবো। এবার দেখো যে যখন আমরা রৈখিক গতি বলি তখন আমরা কি করি, যে রৈখিক গতির ক্ষেত্রে আমরা কি বলি, যে একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে তার একটা ত্বরণ তৈরি হয়, আর বস্তুর ভর বলতে বোঝায় যে বস্তুর উপর প্রযুক্ত বল বাই বস্তুর যে কৌণিক রৈখিক ত্বরণ সৃষ্টি হলো সেটা। এইভাবে আমরা কি পাবি, বস্তুর ভর পাই। এখানে দেখো
আমরা আই সমান পেলাম যে বস্তুর ওপর কতটা টর্ক প্রযুক্ত হচ্ছে বাই বস্তুর কৌণিক ত্বরণ কতটা হচ্ছে। তাহলে আই সমান হচ্ছে টাও বাই আলফা, আমি এটা পেলাম। তার মানে হচ্ছে যে যে কৌণিক গতির ক্ষেত্রে বা আবর্ত গতির ক্ষেত্রে টাও হচ্ছে এফ এর ভূমিকা পালন করে। কারণ হচ্ছে রৈখিক গতিতে এই বল প্রয়োগ করলে তবেই তার মধ্যে ত্বরণ সৃষ্টি হয়। সেরকম আবর্ত গতির ক্ষেত্রে তুমি টর্ক প্রয়োগ করলে, মানে দুই দিকে সমান পরিমাণ বল প্রয়োগ করলে এবং তার যে একটা বাহু আছে এই দুটোকে যোগ করে যে টর্ক পাচ্ছ, সেই টর্কের জন্যই কী হয়, বস্তু ঘুরতে পারে। তাহলে রৈখিক গতিতে বলের যা ভূমিকা, রৈখিক গতিতে বলের যা ভূমিকা, কৌণিক গতিতে টাওয়ের বা টর্কের একই ভূমিকা। মানে আমি টর্ককে বলতে পারি যে বলের ঘূর্ণন প্রতিরূপ, বলের ঘূর্ণন প্রতিরূপ। তোমাদের এই জিনিসটা খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ হচ্ছে বিভিন্ন পরীক্ষাতে তোমাদের একটা শর্ট কোশ্চেন থাকে যে বলো যে বলের ঘূর্ণন প্রতিরূপ কী, বা রৈখিক ত্বরণের ঘূর্ণন প্রতিরূপ কী, বা ভরের ঘূর্ণন প্রতিরূপ কী। তাহলে দেখতে পাচ্ছ যে আমি বললাম যে বলের ঘূর্ণন প্রতিরূপ হচ্ছে টাও, মানে হচ্ছে রৈখিক গতিতে বল যে ভূমিকা নেয়, কৌণিক গতিতে টর্ক সেই ভূমিকাই নেয়। তাই টর্ককে বলা হয় বলের ঘূর্ণন প্রতিরূপ। সেরকমভাবে দেখো আলফা কি, আলফা হচ্ছে কৌণিক ত্বরণ। আবার রৈখিক গতির ক্ষেত্রে রৈখিক ত্বরণ পাওয়া যায়। তার মানে হচ্ছে এই কৌণিক ত্বরণ হচ্ছে যে রৈখিক যে ত্বরণ তার ঘূর্ণন প্রতিরূপ। তাহলে এবার এই দুটো ইকুয়েশন চিন্তা করে দেখো যে এম সমান এফ বাই এ আর আই সমান হচ্ছে টাও বাই আলফা। তাহলে দেখতে পাচ্ছ যে বলকে রৈখিক ত্বরণ দিয়ে ভাগ করলে ভর পাচ্ছি, আর টর্ককে কৌণিক ত্বরণ দিয়ে ভাগ করলে আই পাচ্ছি। তার মানে এই এম আর আই একই ধরনের কাজ করছে। মানে রৈখিক গতির ক্ষেত্রে বস্তুর ভর যে কাজ করে, কৌণিক গতির ক্ষেত্রে এই জড়তা ভ্রামক সেই কাজ করে। তাই জড়তা ভ্রামককে বলা হয় বস্তুর ভরের ঘূর্ণন প্রতিরূপ। জড়তা ভ্রামক হলো বস্তুর ভরের ঘূর্ণন প্রতিরূপ, এটা মনে রাখবে। আর এখান থেকে আমি কি পেলাম, যে টাও সমান পেলাম আই আলফা। তাহলে টাও হচ্ছে কি টর্ক, সমান হচ্ছে আই কি জড়তা ভ্রামক গণিত হচ্ছে আলফা হচ্ছে কৌণিক ত্বরণ। তাহলে এই হচ্ছে তোমার হচ্ছে টর্ক আর কৌণিক ত্বরণের সম্পর্ক। টর্ক সমান হচ্ছে জড়তা ভ্রামক, গণিত হচ্ছে কৌণিক ত্বরণ। তাহলে যেহেতু এবার জড়তা ভ্রামক কি, জড়তা ভ্রামক হচ্ছে না স্কেলার রাশি না ভেক্টর রাশি, আর কৌণিক ত্বরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। তাই কৌণিক ত্বরণের অভিমুখ যেই দিকে হবে টর্কের অভিমুখ সেই দিকে হবে। আর কৌণিক ত্বরণ কি, একটি অক্ষীয় ভেক্টর। কৌণিক ত্বরণ হচ্ছে একটি অক্ষীয় ভেক্টর, তাই টর্কও হচ্ছে একটি অক্ষীয় ভেক্টর। আর কৌণিক ত্বরণের অভিমুখ যেদিকে হবে টর্ক সেই দিকে হবে। আর আমরা জানি অক্ষীয় ভেক্টর মানে হয় অক্ষ বরাবর উপর দিকে, নইলে নিচের দিকে কাজ করছে। যদি এইটা মানে যে বস্তু কণা আছে সেটা যদি ঘোরে এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, তাহলে এটা উপর দিকে কাজ করে, আর যদি এটা ক্লকওয়াইজ ঘোরে তাহলে সেটা নিচের দিকে অক্ষ বরাবর কাজ করে। এবারে আসছি জড়তা ভ্রামকের একক মাত্রা। তাহলে জড়তা ভ্রামক সমান আমি কী পেলি, আই সমান হচ্ছে আই সমান এমআর স্কোয়ার। মানে বস্তুর ভর গণিত হচ্ছে যে দূরত্ব তার স্কোয়ার। তাহলে যদি আমি একক বার করি, তাহলে একটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে যদি বার করি, সিজিএস পদ্ধতিতে বস্তুর ভর হচ্ছে কি, বস্তুর ভর হচ্ছে গ্রাম, আর দূরত্ব কি, দূরত্ব হচ্ছে সেন্টিমিটার। তাহলে গ্রাম সেন্টিমিটার স্কোয়ার আমি লিখতে পারি। সেরকমভাবে এসআই পদ্ধতিতে কি, এসআই পদ্ধতিতে বস্তুর ভর হচ্ছে কেজি আর দূরত্ব হচ্ছে মিটার, তাহলে কেজি মিটার স্কোয়ার। আর এফপিএস পদ্ধতিতে ভরের একক কি, পাউন্ড, সেটাকে আমরা এলবিও লিখতে পারি, এলবি লিখতে পারি। তাহলে পাউন্ড এলবি, আর সেটা হচ্ছে পাউন্ড। আর মিটার আর দূরত্ব কি, দূরত্ব হচ্ছে ফুট, তাহলে ফুট স্কোয়ার। তাহলে পাউন্ড ফুট স্কোয়ার হচ্ছে এফপিএস পদ্ধতিতে জড়তা ভ্রামকের একক। আর মাত্রা যদি বার করো, মাত্রা বার করা আরও ইজি। মাত্রা হচ্ছে কি, বস্তুর ভর হচ্ছে এম, আর দূরত্ব কি, দূরত্ব হচ্ছে এল তার স্কোয়ার। তাহলে এম এল স্কোয়ার হচ্ছে কি জড়তা ভ্রামকের মাত্রা। পরীক্ষাতে একটা শর্ট কোশ্চেন দিয়ে দিতেই পারে যে জড়তা ভ্রামকের মাত্রা কি, তখন তোমাকে করতে হবে কি এম এল স্কোয়ার। এবার জড়তা ভ্রামক সম্পর্কে কয়েকটি উল্লেখযোগ্য তথ্য হচ্ছে
যে 1 নম্বর যেটা বললাম যে যখন মানে জড়তা ভ্রামক আমরা কী পেলাম, আই সমান হচ্ছে mr²। তার মানে কি জড়তা ভ্রামক দেখো বস্তুর ভরের ওপরেও ডিপেন্ডেন্ট করছে, আবার যে আর যে ঘূর্ণাক্ষ থেকে কতটা দূরে আছে তার উপরেও ডিপেন্ড করছে। মানে কি যে শুধুমাত্র যে বস্তুর একটা ধরো বিস্তৃত বস্তু আছে, তাহলে বিস্তৃত বস্তুর ক্ষেত্রে ও ঘূর্ণাক্ষ থেকে প্রত্যেকটা বস্তুকণার দূরত্ব দেখো আলাদা। এই জন্য প্রত্যেকটা বস্তুকণার যেহেতু দূরত্ব আলাদা, সেহেতু এই বস্তুর যে জড়তা ভ্রামক বা সেটা কি হচ্ছে যে এটা কিন্তু এই দূরত্বের উপরে ডিপেন্ড করছে যে কতটা দূরে এই বস্তুকণা আছে। এবার আমি কোনো সময় কি হয় যে আমার মানে এই যে বস্তুটাকে এই অক্ষ দিয়ে ঘোরালাম, আমার হতেই পারে যে আমি অক্ষটাকে চেঞ্জ করতে পারি, যে আমি এইভাবে মানে এই বস্তু আছে আমি অক্ষটা এইভাবে নিলাম, তাহলে তার ক্ষেত্রে জড়তা ভ্রামক কত হবে। এবং তার ক্ষেত্রে তুমি যখন জড়তা ভ্রামক মানে কি যে একটি বস্তুর ক্ষেত্রে যে পরিমাণ যে একটা জাড্য আছে, আমরা বলি বস্তুর জাড্য বলি না, যে জাড্য বস্তুর ভরকেই বস্তুর জাড্য বলা হয়। জাড্য মানে কি হয় স্থির থাকতে চাইবে, নইলে গতিশীল অবস্থায় থাকবে। তাহলে এই ক্ষেত্রে যে যদি অক্ষ অনেক দূরে হয় সেক্ষেত্রে তাকে তুমি ঘোরাচ্ছ, তুমি ঘোরাতে গেলে বেশি টর্ক তোমাকে প্রয়োগ করতে হবে। আর সেরকমভাবে তুমি যদি তার ব্যাস সাপেক্ষে কোনো একটা ঘূর্ণাক্ষ নাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে ঘোরাতে ইজিলি তুমি ঘোরাতে পারবে, কারণ হচ্ছে তখন তার ক্ষেত্রে জড়তা ভ্রামক কম হবে। জড়তা ভ্রামক কম মানে দেখো দূরত্ব এবার অনেক কম হবে, আগে তোমার দূরত্ব অনেক বেশি ছিল। তাই জড়তা ভ্রামক যেটা হচ্ছে শুধুমাত্র ভরের উপর নির্ভরশীল নয়, ভর গণিত হচ্ছে যে দূরত্ব স্কোয়ার উপর ডিপেন্ডেন্ট। তাই দূরত্ব যত কম হবে জড়তা ভ্রামক কম হবে। তার মানে আমি বললাম যে তার মানে হচ্ছে দূরত্ব যেহেতু আছে, মানে প্রত্যেকটা ভর m1 কত দূরত্বে আছে, m2 কত দূরত্বে আছে, m3 কত দূরত্বে আছে, মানে কি ভরের যে ভর বন্টন মানে কিভাবে ভরগুলো রাখা হয়েছে, বিভিন্ন অবস্থানে রাখা আছে তার উপরেও কিন্তু ডিপেন্ড করছে। তাই শুধুমাত্র ভরের উপর ডিপেন্ডেন্ট নয়, ভর বন্টনের উপর নির্ভরশীল হচ্ছে জড়তা ভ্রামক। আর 2 নম্বর হচ্ছে যেটা আমরা বললাম যে F সমান ma, তার মানে বল রৈখিক গতিতে বল যে পরিমাণ ভূমিকা নেয়, আর টাও সমান হচ্ছে আই আলফা, টাও সেই পরিমাণ কৌণিক গতিতে টর্কের ভূমিকা একই। তাই টর্ক হলো বলের ঘূর্ণন প্রতিরোধ, আর আলফা কৌণিক ত্বরণ হচ্ছে রৈখিক ত্বরণের ঘূর্ণন প্রতিরোধ। সেরকমভাবে আই হচ্ছে জড়তা ভ্রামক হচ্ছে ভরের ঘূর্ণন প্রতিরূপ। তাহলে এম এর ঘূর্ণন প্রতিরূপ হচ্ছে তোমার যে জড়তা ভ্রামক। তাহলে রৈখিক গতিতে ভর যে ভূমিকা নেয়, আবর্ত গতিতে কি জড়তা ভ্রামক সেই ভূমিকা নেয়। আর 3 নম্বর যেটা হচ্ছে সেটা আমরা বলবো যে আই হচ্ছে এটা না একটা স্কেলার রাশিও নয়, আবার ভেক্টর রাশিও নয়। মানে ওর মান আছে ঠিকই, কিন্তু শুধুমাত্র যে ওর মানে স্কেলার রাশি তা নয়, আবার এই অভিমুখ আছে সেটাও কিন্তু অভিমুখ বলা হয় না, তাই ভেক্টর রাশিও নয়। এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটি টেনসর রাশি। অ্যাকচুয়ালি ভেক্টর রাশি কী হয় যে ভেক্টর রাশি শুধুমাত্র যে কোনো একটি অভিমুখে কাজ করে, তাই তো। আর স্কেলার রাশি কোনো অভিমুখী থাকে না। টেনসর রাশির ক্ষেত্রে কি হয়, এর আবার অভিমুখ থাকে কিন্তু বিভিন্ন দিকে অভিমুখ থাকে। মানে এক্স অক্ষ বরাবর একটা থাকে, ওয়াই অক্ষ বরাবর থাকে, জেড অক্ষ বরাবর থাকে, মানে এরকম বিভিন্ন অক্ষ বরাবর কী থাকে এর উপাংশ থাকে। তাই মানে এর অভিমুখ কিন্তু বিভিন্ন দিকে হতে পারে। তাই আমরা এটাকে বলা হয় যে টেনসর রাশি, এবং জড়তা ভ্রামক হচ্ছে একটি টেনসর রাশি। জড়তা ভ্রামক হলো টেনসর রাশি। যদি পরীক্ষাতে দেওয়া থাকে তাহলে তোমাকে এটা একটা শর্ট কোশ্চেন দিতেই পারে যে জড়তা ভ্রামক কী ধরনের রাশি, স্কেলার রাশি, ভেক্টর রাশি, টেনসর রাশি কী ধরনের, তাহলে হবে টেনসর রাশি। কিন্তু যেহেতু আলোচনার সুবিধার্থে আমরা তোমাদের এখন 11-এ তোমাদের যেহেতু টেনসর রাশি মানে এখনও তোমাদের পাঠ্যসূচিতে নেই, তাই তোমাকে কি করতে হয় যে স্কেলার রাশি হিসেবে অনেক সময় আলোচনা করতে হয়। এবার আসছি জড়তা ভ্রামকের ধারণা। যে আমরা আগেই বললাম যে জড়তা ভ্রামক জিনিসটা কি অ্যাকচুয়ালি, যে আই সমান হচ্ছে mr² বললাম। এবার আমি যখন বলছি যে আমি রৈখিক গতির ক্ষেত্রে আমরা কি বলি বস্তুর
ভর আছে বলি, তাই তো, বস্তুর ভর আছে বলি। এবার একটি বস্তুর যদি ভর, ধরো একটা বস্তুর ভর হচ্ছে m1 আর একটা বস্তুর ভর হচ্ছে m2, মানে একটা বস্তুর ভরের থেকে আর একটা বস্তুর ভর যদি বেশি হয় এবং সমপরিমাণ যদি বল দিই, তাহলে এটাকেও এফ দিলাম, এটাকেও এফ দিলাম, তাহলে বলো কার ক্ষেত্রে ত্বরণ বেশি হবে, কার ক্ষেত্রে ত্বরণ কম হবে। তাহলে যেহেতু এই ছোট বস্তুটার ভর যেহেতু অনেক কম আর বল দিচ্ছি, তাহলে তার ক্ষেত্রে কী হবে, তাহলে ত্বরণ কত হবে, এর সমান হচ্ছে এফ বাই m1। তাহলে দেখো m1 যেহেতু ছোট, তাহলে এফ বাই m1 কী হবে, বেশি হবে। তাহলে এই ছোটো বস্তুটার ক্ষেত্রে রৈখিক ত্বরণ যেটা a1 সেটা, আর এই বড় বস্তুর ক্ষেত্রে যে রৈখিক ত্বরণ a2, তার থেকে a1 হচ্ছে a2 থেকে বড় হবে। মানে দেখো এবার একই পরিমাণ বল প্রয়োগ করছি, কিন্তু যে বস্তুর ভর যত বেশি সে কিন্তু এই বলকে বেশি বাধা দিতে পারছে, তাই তার ত্বরণ কী হচ্ছে, ত্বরণ হচ্ছে এফ বাই m2, সেটা একটু কম হচ্ছে, কারণ m2 বেশি তাই এফ বাই m2 কম হবে। তাই যে বস্তুর ভর যত বেশি, বস্তুর ভর যত বেশি, সে ওই বলকে তত বেশি বাধা দেবে, মানে এ তত বেশি নিজের অবস্থানে থাকতে চাইবে, তাই তো। মানে আমরা পড়েছিলাম স্থিতিজাড্য, গতিজাড্য, এগুলো সব আমরা পড়েছি। তাহলে স্থিতিজাড্য মানে কি, যখন বস্তু যদি স্থির থাকে ও স্থির থাকতে চাইবে। তাহলে m2 ভর যে আছে, এই ভর কি করবে, বস্তুর ওপর যদি ও স্থির ছিল, তো এবার তুমি যদি বল প্রয়োগ করে তাকে তুমি গতিশীল করতে চাও, তাহলে ও কী করবে, বাধা দেবে। তাই বাধা দেওয়ার জন্য তার যে ত্বরণ সেটা হচ্ছে অনেক কম হবে। আর ছোট বস্তু বাধা দিতে পারবে না, কারণ তার বস্তুর ভর কম, তাই তার ক্ষেত্রে ত্বরণ বেশি হবে। তাই বস্তুর ভর যত বেশি হবে, বাধা তত বেশি হবে, মানে ও বেশি বাধা দেবে, ও নিজের যে জাড্য অবস্থা সেখানে থাকতে চায়। যদি ও স্থির থাকে তাহলে স্থির থাকতে চাইবে, ও যদি সমবেগে গতিশীল থাকে তাহলে সমবেগে গতিশীল থাকতে চাইবে। তাই বস্তুর ভর হচ্ছে বস্তুর জাড্যের পরিমাপ করে, কিন্তু এটা হচ্ছে রৈখিক গতির ক্ষেত্রে। কৌণিক গতির ক্ষেত্রে কি হয়, কৌণিক গতির ক্ষেত্রে এটাই আসে যে একটা বস্তু আছে, বস্তুর ভর এরকম আছে, একটা জায়গায় ভর হচ্ছে m1 m2, এরকম অসংখ্য বস্তুকণা নিয়ে গঠিত। এবার তুমি ধরো কোনো একটা ঘূর্ণন অক্ষের সাপেক্ষে তাকে ঘোরাতে চাইছো। এবার ঘোরাতে চাইলে কি প্রয়োগ করতে হবে, টর্ক টাও, তবেই সে হচ্ছে ঘুরবে। এবার এই যে টর্ক প্রয়োগ করলে তার ফলে যে ঘুরবে, তাহলে যার দূরত্ব মানে তোমার হচ্ছে যত বেশি হবে, মানে ঘূর্ণাক্ষ থেকে যত বেশি দূরত্ব হবে, তাকে তোমাকে ঘোরাতে বেশি কষ্ট করতে হবে, তাই তো। কারণ হচ্ছে যে তুমি একটা ঘূর্ণাক্ষ থেকে অনেক কাছে আছে, তাকে ঘোরাতে তুমি ইজিলি ঘোরাতে পারছো, কিন্তু তুমি যদি অনেক দূরে থাকে তাকে তোমাকে ঘোরাতে কিন্তু অনেক পরিমাণে টর্কটা তোমাকে বেশি প্রয়োগ করতে হবে। তার মানে হচ্ছে যে তোমার এই ঘূর্ণাক্ষ থেকে যত দূরে তুমি যাবে তোমাকে ওই ঘূর্ণাক্ষের সাপেক্ষে ঘোরাতে বেশি পরিমাণ টর্ক দিতে হবে। এবার যদি ধরো, মানে আমি বললাম যে ভর যদি সমান ভরের যদি দুটি এরকম বস্তুকণা থাকে এবং একটা অক্ষের সাপেক্ষে যদি ঘোরাতে চাও, তাহলে মানে যে টর্ক প্রয়োগ করতে হবে, এবার যদি ধরো সমান পরিমাণ টর্ক আমি প্রয়োগ করছি, এটার মধ্যে m1 এটা m2, এবং আমি দুটোর জন্যই সমান পরিমাণ যদি টর্ক দিই, তাহলে দেখতে পাবে যে দুটোর কৌণিক ত্বরণ কিন্তু একই হবে না। এই m1 এর কৌণিক ত্বরণ যদি আলফা হয় আর m2 এর কৌণিক ত্বরণ যদি আলফা 2 হয়, তাহলে তুমি দেখবে যে m2-র ক্ষেত্রে যে কৌণিক ত্বরণ সেটা হবে কম, তাহলে আলফা 2 হবে আলফা 1-এর থেকে কম। কারণ হচ্ছে, এবার কেন কম হচ্ছে, কারণ হচ্ছে এর মধ্যে আমরা জানি টাও সমান হচ্ছে আই গণিত আলফা, তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে টাও যদি সমান হয়, তাহলে আমি লিখতে পারি আয়ন গণিত আলফা 1, তাহলে আয়ন হচ্ছে m1 r1 স্কোয়ার আলফা 1, আর দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে টাও সমান যদি হয় তাহলে i2 আলফা 2, তাহলে i2 হচ্ছে m2 r2 স্কোয়ার আলফা 2। এবার যেহেতু m1 m2 দুটো বস্তু আছে এবং তার ভরও যদি সমান হয়ে যায়, m1 সমান যদি m2 হয়ে যায়, দুটি বস্তুর ভরও যদি সমান হয়ে যায়, তাহলে দেখো, তাহলে আর এই টাও হচ্ছে r1 স্কোয়ার m r1 স্কোয়ার আলফা, টাও হচ্ছে আবার m r2 স্কোয়ার আলফা। তাহলে দেখো আলফা 1 সমান কত পাচ্ছ, আলফা 1 সমান হচ্ছে টাও বাই m r1 স্কোয়ার,
আর আলফা টু হচ্ছে টাউ বাই এম আর টু স্কোয়ার। মানে টর্ক একই, ভর যদি হয়, টর্কও একই, ভরও যদি একই হয় দুটো বস্তুর ক্ষেত্রে, যেহেতু তাদের ও ঘূর্ণাক্ষ থেকে দূরত্ব আলাদা, তাই যেহেতু আর টু বেশি তাই আলফা টু কম হবে, আর আর ওয়ান যেহেতু কম তাই আলফা ওয়ান কম হবে, আলফা ওয়ান বেশি হবে। তার মানে অবশ্যই এটা ডিপেন্ড করছে যে কত দূরে অবস্থিত, কত দূরে ঘূর্ণাক্ষ থেকে কত দূরে আছে। তাই তোমার এই যে এম আর এন স্কোয়ার, এই যে আই, যেটাকে আমরা জড়তা ভ্রামক বলছি, জড়তা ভ্রামক, এটাই কিন্তু কি করছে যে কৌণিক গতির ক্ষেত্রে বস্তুকে বাধা দিচ্ছে। তুমি টর্ক প্রয়োগ করছো, তুমি এই বস্তুটাকে, একটা বস্তুকে টর্ক প্রয়োগ করছো, তাহলে ওই বস্তুর যে জড়তা ভ্রামক, যে এম আর গণিত আর স্কোয়ার, এই যে একটা রাশি, সেই জড়তা ভ্রামক কী করবে, ওকে বাধা দেওয়ার চেষ্টা করবে। যার জড়তা ভ্রামক যত বেশি সে তত বেশি বাধা দেবে। তাই কৌণিক গতির ক্ষেত্রে যে জাড্যের ভূমিকা নেয় সেটা কি নেয়, জড়তা ভ্রামকই হচ্ছে বস্তুর যে জাড্যের ভূমিকাটা নেয়। যে তুমি যদি একটা বস্তুর জাড্য মানে জড়তা ভ্রামক যদি বেশি হয়, তাকে ঘোরাতে তোমার বেশি কষ্ট করতে হবে, আর জড়তা ভ্রামক কম হলে তাকে তোমার ঘোরাতে বেশ কম, মানে খুব তাড়াতাড়ি ঘোরাতে পারবে। কারণ হচ্ছে টাও সমান হচ্ছে তোমার হচ্ছে মানে আলফা সমান হচ্ছে আই বাই টাও বাই আই। তাহলে আই যত বেশি হবে তোমার আলফা কম হবে, মানে তুমি আই জড়তা ভ্রামক যত বেশি হবে ঘোরাতে পারবে না, আর আই কম হলে, জড়তা ভ্রামক কম হলে তোমার আলফা বেশি হবে, তাই তার তার কৌণিক ত্বরণ বেশি হবে, তার মানে তুমি আরামসে ঘোরাতে পারবে। তাই জড়তা ভ্রামক হচ্ছে এমন একটা রাশি যেটা হচ্ছে তোমার এই যে কৌণিক গতির ক্ষেত্রে তুমি ঘোরাতে পারবে কি পারবে না সেটা ডিপেন্ড করছে। আরেকটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। যে ধরো একটা বিস্তৃত বস্তু আছে, তার টোটাল ভর যদি এম হয় এবং কোনো একটা ঘূর্ণাক্ষের সাপেক্ষে এই বস্তুর জড়তা ভ্রামক যদি ধরো আই হয়, তাহলে চক্রগতির ব্যাসার্ধ বলছে মানে আমি এমন একটা বিন্দু ধরে নেব যেখানে বস্তুটির সমগ্র ভর জমা আছে এম, আর এই ঘূর্ণাক্ষ থেকে তার দূরত্ব যদি কে হয়, তাহলে আই সমান লিখতে পারি এম কে স্কোয়ার। তাহলে কে সমান পাচ্ছি √/i/m। এটাই হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। মানে আমরা আগে কি করছিলাম, যে বস্তুর ভর, এরকম একটা বিস্তৃত বস্তু আছে এবং অসংখ্য বস্তুকণা দিয়ে বস্তুটা গঠিত, আর সেক্ষেত্রে আই সমান আমরা লিখতে পারছিলাম সামেশান mi/r²। এবার ধরো গোটা বস্তুর ভর, মানে ধরো একটা ঘূর্ণাক্ষের সাপেক্ষে আমি জড়তা ভ্রামক বলছি, যখনই জড়তা ভ্রামক বলবে অবশ্যই একটা ঘূর্ণাক্ষ সাপেক্ষে, মানে বিভিন্ন ঘূর্ণাক্ষের সাপেক্ষে কিন্তু জড়তা ভ্রামক আলাদা হয়, কারণ আর আলাদা হয়ে যায়, ঠিক আছে, এটা মনে রাখবে। এবার একটা বস্তুর ক্ষেত্রে অসংখ্য বস্তুকণা আছে, যেহেতু অসংখ্য বস্তুকণা আছে তো সেহেতু তোমার সেক্ষেত্রে আমি কি বললাম সামেশান mi/r² করছি। এবার সেক্ষেত্রে তুমি যদি টোটাল ভর যদি এম হয়, তাহলে পরে একটা ব্যাসার্ধ তো পাবে না। সেই যদি ব্যাসার্ধ তুমি নিয়ে নাও, যে ধরো কে হচ্ছে তার ব্যাসার্ধ, যে এমন একটা ব্যাসার্ধ যে এই পুরো বস্তুটার ভরকে আমি একটা বিন্দুতে যদি রেখে দিই, তাহলে পরে সেই দূরত্ব যদি কে হয়, আর তারপর সেক্ষেত্রে যে এম কে স্কোয়ার সমান যদি সামেশান mi/r² হয়, তাহলে আমি এই কে কি বলবো, চক্রগতির ব্যাসার্ধ বলবো। চক্রগতির ব্যাসার্ধ মানে বস্তুর সমগ্র ভরটা যদি একটা বিন্দুতে নিয়ে আসা হয় এবং তার যে দূরত্ব সেটা যদি গুণ করি m² করে দিই, তাহলে সেই জড়তা ভ্রামক হয়। সেই জড়তা ভ্রামক যদি বস্তুর যে জড়তা ভ্রামক আমরা বার করেছি আগে সামেশান mi/r², সে যদি সমান হয়, তাহলে কে আমরা কি বলবো, বস্তুর যে চক্রগতির ব্যাসার্ধ। এবার ধরো কোনো একটা গোলক, আমরা গোলকের ক্ষেত্রে আমরা পরে পড়বো যে একটা যদি সুষম গোলক হয়, তার ক্ষেত্রে আমরা চক্রগতির ব্যাসার্ধ কত হবে, এবং এই গোলকের যদি আমি একটা ব্যাসের সাপেক্ষে যদি ঘোরাই, তাহলে জড়তা ভ্রামক কত হবে, আই সমান হচ্ছে 2/5 m/r² হয়, আর হচ্ছে ওর দূরত্ব, তাহলে মানে ব্যাসার্ধ, তা 2/5 m/r²। তাহলে তার ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ বলতে বোঝাচ্ছে যে একটা বস্তুকে, এই যে গোলককে যদি আমি একটা ছোট্ট বিন্দু হিসেবে ধরে নিই এবং সেটাকে এই যে ঘূর্ণাক্ষ ছিল, এই ঘূর্ণাক্ষ যদি একই থাকে, তা তার সাপেক্ষে যদি ঘোরায়, তাহলে যে ব্যাসার্ধ ক্রিয়েট করবে, যে ব্যাসার্ধ নিয়ে ঘুরবে, সেইটাই হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। তাহলে সেইটা হচ্ছে কে সমান হচ্ছে √/i/m। তাহলে আই সমান হচ্ছে দেখো 2/5 m/r², বাই হচ্ছে এম, তাহলে এম কেটে গেল, তাহলে √2/5r, মানে হচ্ছে এই যে দূরত্বটা হবে এটা হচ্ছে √2/5r।
যে আগে যে গোটা বস্তুর যে ব্যাসার্ধ তার সাথে √2/5 গুণ করে দাও, যে খুবই একটা সামান্য দূরেই কিন্তু ওই বিন্দু মানে গোটা বস্তুর ভরকে আমি একটি বিন্দুতে সম্মিলিত করতে পারি। তো এটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। তো এই হলো তোমাদের আজকে আমি এতটাই থাক। যে তাহলে আমরা কি পড়লাম আজকে, যে ওকে টর্ক ও কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক কি, যে আমরা যেমন রৈখিক ত্বরণের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম যে রৈখিক গতির ক্ষেত্রে F = ma, সেরকমভাবেই আমরা পেলাম যে টর্ক সমান হচ্ছে জড়তা ভ্রামক গণিত হচ্ছে কৌণিক ত্বরণ। মানে টর্ক হচ্ছে টাউ, জড়তা ভ্রামক হচ্ছে আই, কৌণিক ত্বরণ হচ্ছে আলফা। তাহলে আমরা বলতে পারলাম যে টাউ সমান হচ্ছে আই আলফা, টাউ সমান হচ্ছে আই আলফা। আর জড়তা ভ্রামক কী জিনিস, জড়তা ভ্রামক হচ্ছে আই সমান হচ্ছে সামেশন mi/r², সামেশন mi/r²। তাহলে এইটা হচ্ছে তোমার জড়তা ভ্রামক, আই সমান সামেশন mi/r²। আর যে বস্তু জড়তা ভ্রামক যত বেশি হবে তত তার সে বাঁধা দেবে, তাই তার কৌণিক ত্বরণ অনেক কম হবে। আর চক্রগতির ব্যাসার্ধ পেলাম, চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে যে কোনো বস্তুর সমগ্র ভরকে যদি একটি বিন্দুতে যদি নিয়ে আসা হয় এবং সেই যে ও ঘূর্ণাঙ্ক থেকে তার যে দূরত্ব হবে সেটাই হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ, সেটা হচ্ছে √I/m। তো এটা হচ্ছে পরীক্ষাতে একটা শর্ট কোশ্চেন তোমাদের দিয়েই দেয়, যে বলো যে একটি বস্তুর ক্ষেত্রে যদি জড়তা ভ্রামক এত হয় আর তাহলে পরে তার চক্রগতির ব্যাসার্ধ কত হবে, সেটা তোমরা বার করতে পারো। ওকে, তো আজকে এই পর্যন্ত। যদি কোনো কনফিউশন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করো, আর যারা গ্রুপে আছো তারা অবশ্যই মেসেজ করো। থ্যাংক ইউ।